শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার রাষ্ট্রীয় শোক ও দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। ওসমান হাদি হত্যার বিচার দাবি বিএনপির। প্রথম আলো, ডেইলি স্টার সহ সব হামলার সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র মন্তব্য। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতি। পূর্ণ ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানালেন চিকিৎসক। এবং বঞ্চিত মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সময় উপযোগী উদ্যোগের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। সিঙ্গাপুর থেকে সন্ধ্যায় ঢাকায় পৌঁছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ। এরপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয় তার মরদেহ। শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হাদির জানাজা হবে। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG585 সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের নিরাপত্তায় ছিলেন সেনা ও বিমান বাহিনী, র্যাব এবং পুলিশের সদস্যরা। লাল সবুজের পতাকায় মোড়ানো শহীদ ওসমান হাদির কফিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিমানবন্দরের সব প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে পৌঁছায়। শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজের পর শ্রদ্ধা নিবেদনের জন্য হাদির মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সবশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করা হবে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাতেই রাজধানীর শাহবাগে জড়ো হন সুহৃদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খুনিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে তারা এখনও শাহবাগে অবস্থান করছেন। সেখানে আছেন নাজিব বেগ, যাচ্ছি তার কাছে। নাজিব, আমাকে শুনতে পাচ্ছেন? নাজিব, এই মুহূর্তে শাহবাগের অবস্থা কেমন দেখছেন আমাদের জানান। কারণ আপনি যেটি বলছিলেন, মূলত গতকালকে রাতে যখন ওসমান হাদির মৃত্যুর খবরটি সবাই জানতে পারে, এরপর থেকে মূলত ঢাকাসহ সারা দেশেই কিন্তু এক ধরনের মানুষ নেমে আসে ক্ষোভ প্রতিবাদে, এবং তারা মূলত এই যে নৃশংস যে হত্যাকাণ্ডটি হয়েছে সেটির বিচার দাবি করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। আমরা দেখছি যে দিনভর সকাল থেকেই মূলত এখানে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে ছিলেন। এখন রাত 11টা পার হয়ে গেছে, কিন্তু এখনও মানুষের উপস্থিতি আমরা এখানে দেখছি। তারা শহীদ ওসমান হাদির যেমন আত্মার শান্তি কামনা করছেন, পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের মূলত বিচার দাবি করছেন, এবং সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের কথা কিন্তু গতকাল থেকেই তারা বলছেন। আমরা এখন শাহবাগ মোড়ে কিন্তু যান চলাচল স্বাভাবিক দেখছি। আমরা এর আগে রিপোর্টে যেটি আমরা শুনলাম যে আগামীকালকে তার জানাজা হচ্ছে মানিক মিয়া ইউনিতে, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। তো আমরা এই যারা আন্দোলন করছেন বা যারা এখন অবস্থান কর্মসূচি করছেন তাদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে
যেহেতু জুলাই গণ অভ্যুত্থান যেটি হয়েছে সেখানেও হাদি সামনের সারির একজন আন্দোলনকারী ছিলেন এবং পরবর্তী সময়ে তাকে বিভিন্নভাবে হুমকির সম্মুখীন তিনি হচ্ছিলেন। এরপরও তাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত ছিল সে ধরনের তৎপরতা এই ধরনের ঘটনা ঘটেছে এবং তারা যেটা বলছেন যে তার পরিবারের নিরাপত্তার কথা বলছেন, সেই সাথে অন্যান্য যারা এই আন্দোলনের সঙ্গে যারা ছিল তাদেরও উদ্বিগ্নতার কথা কিন্তু তারা শুরু থেকেই বলে আসছেন। আমরা একটু আগে শহীদ ওসমান হাদির মরদেহ যেখানে রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সেখানে এনসিপির নেতারাও সেখানে গিয়েছিলেন। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলেছেন, তাদেরকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি তারা সমবেদনা জানানোর চেষ্টা করছেন। মূলত আন্দোলনকারীরা যেটি বলছেন যে কোনো এই খুনিদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। তারা না নাজিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকার জানিয়েছে সন্ত্রাসের মুখেও সাংবাদিকদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সরকার স্পষ্ট করে জানিয়েছে সাংবাদিকদের উপর হামলা মানেই সত্যের উপর হামলা এবং এ ঘটনায় পূর্ণ ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকায় ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে আগুন ভাঙচুর এবং ময়মনসিংহে একজন সনাতন ধর্মাবলম্বীকে পিটিয়ে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে এমন অল্প কয়েকজনের কারণে সরকার গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হতে দেবে না। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন বানচাল করতেই তারা প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলা করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করে উপদেষ্টা বলেন, যারা হামলা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। সাদি মাহমুদের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শনে যান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ঘুরে দেখেন সেখানকার ক্ষয়ক্ষতির মাত্রা। যারা গণতন্ত্র চায় না তারাই বিভিন্ন স্থানে হামলা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এটা অ্যাবসলিউটলি নির্বাচন বানচাল করার লক্ষ্য। আপনি দেখেন এটার সঙ্গে প্রতিবাদের কি সম্পর্ক? আপনি কার প্রতিবাদ করছেন, কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন? আমরা আজকে দেখেন, যেই মুহূর্তে জাতি হাদিকে নিয়ে শোকাতুর থাকার কথা, যেই মুহূর্তে জাতির কথা বলার কথা হাদিকে নিয়ে, আজকে আমাদেরকে কথা বলার প্রসঙ্গটা ঘুরিয়ে দিয়েছে কারা? কারা প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে এই কাজটা করেছে? যারা করেছে তারা ডেফিনেটলি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন চায় না। সংস্কৃতি উপদেষ্টা বলেন, দলমত নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে। এমন সময় এই ধরনের হামলা মেনে নেওয়া যায় না। যারা এই হামলাটা করেছে তাদেরকে বিভিন্ন রকমের সিসি ক্যামেরা থেকে আইডেন্টিফাই করার কাজ চলছে এবং তারা প্রত্যেকে আইনের আওতায় আসবে। যে আমরা যদি সত্যিকার অর্থে একটা ফাংশনাল রিপাবলিক চাই, তাহলে এখানে সকল মতের, সকল রুচির, সকল চিন্তার মানুষদের সহাবস্থান করতে দিতে হবে এবং এইটা সরকার তার মতো কাজ করবে। পাশাপাশি আমাদের সব মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা প্রয়োজন যে আমার সঙ্গে আপনার অনেক কিছুতে মিলবে না, কিন্তু আমি আর আপনি পাশাপাশি বসে এক টেবিলের জন্য খেতে পারি। কর্তৃপক্ষ চাইলে সরকার ছায়ানট ভবন সংস্কার করে দেবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে ছায়ানট সংস্কৃতি ভবনে অগ্নিসংযোগ হামলা ও ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে, সঙ্গীত সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঙালি জাতির সত্তাকে ধারণ করে ছায়ানট। কাজের ক্ষেত্র রাজনীতি নয়, ছায়ানট সম্প্রীতি ও সৌহার্দ্যের সমাজ গড়তে প্রয়াসী। ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত তারা। ছায়ানট জানায়, ছায়ানট কোনো সরকার, বিদেশি সংস্থা বা কর্পোরেট অনুদান গ্রহণ করে না। আত্মশক্তিতে বলিয়ান হয়ে এই ক্ষতিপূরণ করবে তারা। সঙ্গীত এবং শিশুদের সাধারণ শিক্ষায় এই সাময়িক বিঘ্নের দ্রুত প্রতিকার করতে বদ্ধপরিকর বলেও জানিয়েছে ছায়ানট।
রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। সন্ধ্যা 7:30টার দিকে ভবনের দ্বিতীয় তলার কার্যালয়ে ওই আগুন লাগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সংগঠনের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন জানিয়েছেন, তাদের কার্যালয়ে হামলা করার হুমকি দেয়া হয় বৃহস্পতিবার। এ বিষয়ে শাহবাগ থানায় শুক্রবার জানানো হয়েছিল, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনার সময় ভেতরে কেউ ছিলেন না বলে জানান তিনি। ঘটনাস্থলে আসেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে হেনস্থার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। বৃহস্পতিবার রাতে ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়ে সেখানে গেলে এই ঘটনা ঘটে। পরে ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় উত্তেজিত বিক্ষোভকারীরা নুরুল কবিরের দিকে তেড়ে যান এবং ধাক্কাধাক্কি করেন। নুরুল কবিরকে হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ও বিশিষ্টজনেরা। পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীদের একটি অংশ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ওসমান হাদির মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়ায় যে সহিংসতা হয়েছে তা নির্বাচনকে পিছিয়ে দেয়া ও গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপকৌশল বলে মনে করে বিএনপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারের গোয়েন্দা ব্যর্থতা ও যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়া দায়ী। তিনি বলেন, এগুলো করে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করা যাবে না। এটা আন্দাজ করা উচিত ছিল, ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনারি মেজার্স হিসাবে আগে থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগের থেকে, এগুলো আমরা দেখেছি এবং এগুলোর মধ্য দিয়ে সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা সেইটার একটা পরিকল্পনা বা অপকৌশলের কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। তবে এই ধরনের কোনো কার্যকলাপের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, প্রথম আলো, ডেইলি স্টার সহ সব হামলা জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আমরা এই ঘৃণ্য ঘটনাবলীর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। যে ঘটনা প্রমাণ করে একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়, ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে। ওসমান হাদির মৃত্যুর ঘটনার প্রতিক্রিয়ায় গণমাধ্যম সহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুরের সমালোচনা করেছে এবি পার্টি। দলের যৌথ সভায় এবি পার্টি নেতারা বলেন, এ ধরনের কর্মসূচি জুলাইয়ের ঐক্যকে দুর্বল করবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, জাতির উদ্দেশ্যে ভাষণের আগে প্রধান উপদেষ্টার উচিত ছিল জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আল্লাহর ওয়াস্তে আপনি এবার পদত্যাগ করেন। আমরা জানি আপনার পদত্যাগ কোনো সমাধান নয়। আমরা জানি পুলিশের এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে মোরাল ডিক্লাইনিং হয়েছে, এটা সহসা উদ্ধার হওয়ার বিষয় নয়। কিন্তু আপনি অনুগ্রহ করে পদত্যাগ করে আপনি অন্তত আমাদের প্রিয় ওসমান হাদির এই
শাহাদাতের প্রতি কিছুটা হলেও সম্মান দেখান। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঝালকাঠি শহরে কলেজ মোড় এলাকায় ঢাকা ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়িতে ছুটে যান আত্মীয় স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা। তবে নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার রাতে হাদির পরিবারের সদস্যরা কারোর সঙ্গে সাক্ষাৎ বা কথা বলেননি। পুলিশ জানিয়েছে পরিস্থিতি বিবেচনায় পরিবারের সঙ্গে যোগাযোগ সীমিত রাখা হয়েছে। খুব ভালো লাগছে যখন জানলাম যে এই ছেলেটা আমাদের নলছিটির ছেলে। তখন আমার কি খুবই ভালো লাগলো যে আসলেই আমাদের নলছিটির গর্ব। কিন্তু এত তাড়াতাড়ি আসলে এরকম একটা ঘটনা ঘটবে এটা আবার চিন্তা করে আর কি আমরা সবাই মর্মাহত। আজকে এই হাদি ভাই আমাকে নলছিটির সন্তান, আমাকে খাসমহলের সন্তান, খুব ভালো ছিল, তার বাবা ভালো ছিল। আজ দলের সত্য কথা বলতে যাই সে দুনিয়া দিয়ে বিদায়। তাহলে এই যে বিদায় হয়েছে, এই যে করছে তার আমরা কঠোর বিচার। ওসমান হাদি আমাদের মধ্যে থেকে চলে গেছে, কিন্তু ওসমানের যে স্পিরিট, যে প্রত্যাশা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষের মুক্তি, বাংলাদেশের আধিপত্য সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্তি, এই মুক্তির পথ যেন চলমান থাকে। যে 24 জুলাইয়ের একজন জুলাই যোদ্ধাকে নিরাপত্তা দিতে পারে না, আমাদের নিরাপত্তা কোথায় পাই? এর মধ্যেও তো থাকতে পারে আমাদের গুলি দিয়ে চলে যাবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাত থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসনে রংপুর কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় রাতেই বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরাও। নোয়াখালীর মাইজদির প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল হয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার গভীর রাতে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভে অংশ নেয়। ফেনীতেও বিক্ষোভ করেছেন এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন বেগম জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা আগের চেয়ে বেশি গ্রহণ করেছেন। দলের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চিকিৎসক। শাকির আদনানের রিপোর্ট। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত 30শে নভেম্বর থেকে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে শুক্রবার বিকেলে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসক জানান আগের চেয়ে এদিন মেডিকেল বোর্ডের চিকিৎসা বেশি গ্রহণ করেছেন তিনি। আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওনার শারীরিক অবস্থা যে কোনো গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন, অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে। ডাক্তার জাহিদ হোসেন জানান বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন আছেন, তবে আইসিইউ এর সব ধরনের সুবিধা পাচ্ছেন। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। প্রায় 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর 300 ফিট এলাকায় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। তারেক রহমানকে বরণকে ঘিরে নিরাপত্তা ও সংবর্ধনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন নেতারা। আক্তার হোসেনের রিপোর্ট। 1.5 যুগ নির্বাসিত জীবনের ইতি টেনে
25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। দেশে ফেরার ঘোষণায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উদ্দীপনা। শীর্ষ নেতার প্রত্যাবর্তনকে স্মরণীয় ও বরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নেতারা জানান, বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। যাত্রাপথে 300 ফিটে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হবে। ইতোমধ্যেই যাতায়াত এবং সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন নেতারা। সেটা আমরা এখন ফাইনাল করব আজকে। 300 ফিটেই করা। এটা হচ্ছে জনসভা নয়, এটা হচ্ছে তিনি জনগণের সামনে উপস্থিত হবেন, জনগণকে ধন্যবাদ জানাবেন এবং কৃতজ্ঞতা জানাবেন তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। এটা আমরা 300 ফিটের মধ্যেই করতে চাচ্ছি। অনুষ্ঠানে বাড়তি কোনো আয়োজন না থাকলেও মানুষের উচ্ছ্বাস এবং বাঁধভাঙা উপস্থিতি হবে স্মরণীয়। সেদিন ঢাকায় তারুণ্যের জোয়ার বইবে বলে মনে করেন ছাত্রদলের নেতারা। জাতীয়তাবাদী ছাত্রদলের আবেগ অনুভূতির অবিকল্প শব্দ তারেক রহমান, তিনি দীর্ঘদিন পরে দেশে আসবেন, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় আবেগ। সুতরাং সেদিন বাংলাদেশের তরুণরা তারেক রহমানকে কিভাবে গ্রহণ করবেন, তাকে কিভাবে অভ্যর্থনা জানাবেন, সেই জন্য সারা বাংলাদেশের তরুণরা উন্মুখ হয়ে আছে। ছাত্রদল যেভাবে উন্মুখ হয়ে আছে, আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্রকামী তরুণরা সবাই এবং পুরো বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায় আছে। এটি একটা ঐতিহাসিক মুহূর্ত হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। আমাদের সারা দেশ থেকে নেতাকর্মীরা ইনশাল্লাহ ঢাকাতে 24 তারিখের মধ্যে চলে আসবে। ইতিমধ্যেই ট্রাভেল পাস সংগ্রহ ও বিমানের টিকিট কাটা হয়েছে তারেক রহমানের। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বেলা 12টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। অকাল নদী ভাঙন, ফি বছরের বন্যা ও প্রতিকূল জীবন জীবিকার বিচ্ছিন্ন জনপদ টাঙ্গাইলের নাগরপুরের চরপাইকশা। জেকে বসা শীত ও রোগ শোকে বিপর্যস্ত সুবিধা বঞ্চিত মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মৌলিক চাহিদা বঞ্চিত জনপদের টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সময় উপযোগী উদ্যোগের তাগিদ দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিল্লাল হাওলাদার ও আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। টাঙ্গাইলের নাগরপুরের ভোতের মোড়। বিস্তৃত বালুচর ও যমুনা পেরিয়ে বিচ্ছিন্ন জনপদ চরপাইকশা। আদিগন্ত চোখ চোরানো মনোরম ক্যানভাসের বিপরীতে এখানকার বাস্তবতা দারিদ্রতা, মৌলিক চাহিদার অপর্যাপ্ততা, নদী ভাঙন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের কষাঘাতে জর্জরিত। পঞ্চম শিল্প বিপ্লব কিংবা হাল আমলের আধুনিক সকল ব্যবস্থাপনা ও এখানকার মানুষের বাস্তবতার দূরত্ব যেন আলোকবর্ষসম। নৌকার পাশাপাশি সাবেকি ঘোড়ার গাড়ি ও সীমিত পরিসরে চলা মোটরসাইকেলই এখানকার যাতায়াতের অবলম্বন। চরপাইকশার সুবিধাবঞ্চিত মানুষকে স্বস্তি ও উষ্ণতার বার্তা দিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অভিযাত্রা। এখানে যে আমরা স্লিপ পাইছিলাম, কম্বল নিলাম, তাই দোয়াতে আমাকে দিতে আছে, 11 জনে আল্লাহ জানি হাত পূরণ করে দেয়। জেকে বসা শীত ও ঠান্ডাজনিত রোগে বিনামূল্য চিকিৎসা সেবা, ওষুধ ও কম্বল পেয়ে আপ্লুত চরবাসী। শরীর ব্যথা, শরীর খুব দূরে হাঁটতে পারি না, পাখা পরি, ঠান্ডা আছে, একটু হালকা জ্বরও আছে। এই জন্টে জন্টে ব্যথা, কোমর ব্যথা, সব ব্যথা, ওই বললাম ওষুধ দিল। চোখে ঝাপসা ঝাপসা দেখি, চোখ চুলকায়। এখানে তো ওষুধ দিতেছে, ডাক্তার আছে, কম্বল দিতেছে।
অকাল নদী ভাঙন ও মৌসুমি বন্যায় ক্ষতিগ্রস্ত চর পাইকসার জীবন জীবিকার সুরক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততার বাধ্যবাধকতা তুলে ধরেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা প্রতি বছর প্রকৃতিজন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে চরাঞ্চলের যে দুস্থ মানুষ যারা বসবাস করেন তাদের জন্য শীতবস্ত্র, চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা করি। এই মানুষগুলো এত দুরবস্থায় থাকেন যে পরিবেশ প্রকৃতির ব্যাপারটা হয়তো সেভাবে মাথায় রাখতে পারেন না, এবং এখানে কিছু ন্যাচারালি অনেক কিছু হয়, যেমন কাশবন, নলবন হয়। যখন এটা সেসব অবস্থায় থাকে তখন আগুন দিয়ে কিন্তু এগুলোকে জ্বালিয়ে দেন। এভাবে যদি ওনারা জ্বালিয়ে দেন বা কেটে ফেলেন তাহলে যে পাখিগুলো আছে তারা কিন্তু তাদের খাদ্যের অভাব হবে এবং তাদের বাসস্থানের অভাব হবে। আমরা এই মেসেজটাও তাদের দেই যে পরিবেশ প্রকৃতির ব্যাপারটাও যেন তারা মাথায় রাখে। চর পাইকসার অর্থনীতি কৃষি ও মৎস্য খাতে সমৃদ্ধ হলেও প্রাকৃতিক দুর্যোগ বারবার বাধাগ্রস্ত করছে প্রবৃদ্ধি। যেহেতু দুর্গম এলাকা, ইলেকট্রিসিটি নাই, খুবই লিমিটেড ফ্যাসিলিটির মধ্যে ওনারা বসবাস করেন। আমরা কেউ ভালো থাকছি আর কে একেবারেই মানবেতর জীবনযাপন করছে, এই জায়গাটার কিন্তু একটা সমন্বয় হওয়া দরকার। সরকার যদি এগিয়ে না আসে, আসলে প্রাইভেট সেক্টর থেকে কিন্তু সব করা সম্ভব নয়। সরকারের নানা কর্মকাণ্ড মাধ্যমে এবং যারা প্রাইভেট সেক্টরে আছে তারা সবাই যদি এক হয় তাহলেই আমার মনে হয় এই ধরনের চরাঞ্চলে যারা মানবেতর জীবনযাপন করছেন কিংবা একেবারে মিনিমাম ফ্যাসিলিটির মধ্যে বসবাস করছেন তাদের কষ্টটা লাঘব হবে এবং তারা একটা সুস্থ ভালো জীবন পাবে। এই জনপদের টেকসই অগ্রযাত্রা নিশ্চিততায় স্থায়ী নদী রক্ষা বাঁধ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, টাঙ্গাইল। উত্তরার ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকায় রেস্টুরেন্ট, ফাস্টফুড, আবাসিক হোটেল, ভ্রাম্যমাণ দোকান, অবৈধ বাণিজ্যিক স্থাপনা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে ব্যানার, ফেস্টুন হাতে রাস্তায় মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রমের কারণে পরিবেশ দূষণ, যানজট ও নিরাপত্তাহীনতা বাড়ছে। আবাসিক এলাকায় বাণিজ্যিক ট্রেড লাইসেন্স না দেওয়ার জন্য ডিএনসিসি ও রাজুকের প্রতি আহ্বান জানানো হয়। এবারে নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ক্লদিও নেভেস ভ্যালেন্তের মরদেহ উদ্ধার। তিনি একজন পর্তুগিজ নাগরিক। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রাজধানীর যাত্রাবাড়িতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস। তিনি বলেন, ৭১-এর পরাজিত শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, তাদের চিরবিদায় করতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হবে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এ সময় ছিলেন পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নদিয়া গবেষণা পরিষদের সহ সভাপতি মাহফুজুর রহমান সবুজ, যাত্রাবাড়ি মৎস্যজীবী দলের সভাপতি মামুনুর রহমান মিলন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম মাঝি ও অন্যরা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গত সপ্তাহে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন নিউ হ্যাম্পশায়ারের সেলেমে একটি স্টোরেজ ইউনিটে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ৬ দিন ধরে চলা তল্লাশির পর তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের নাম ক্লদিও নেভেস ভ্যালেন্তে। তিনি একজন পর্তুগিজ নাগরিক এবং প্রায় ২৫ বছর আগে রোড আইল্যান্ডের প্রভিডেন্সে অবস্থিত ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন। এবারে কৃষি সংবাদ।
চলতি মৌসুমে চাঁদপুরের হাইমচরে সারের সংকট দেখা দিয়েছে। প্রকারভেদে প্রতি বস্তায় ৩০০ থেকে ৬০০ টাকা বেশি গুনতে হচ্ছে চাষিদের। জমিতে সার দিতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। কৃষি বিভাগের দাবি সারের কোনো সংকট নেই। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। মৌসুমের শুরুতে কৃষক জমিতে ধান, আলু ও শীতকালীন সবজি চাষ করলেও সারের দাম বৃদ্ধি ও সংকটের কারণে জমিতে সার দিতে পারছেন না। ভরা মৌসুমে সারের সংকটে দিশেহারা হয়ে পড়েছেন হাইমচর উপজেলার কৃষক। সংকটের কারণে খোলা বাজারে সব ধরনের সার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। সাদা সার বেচে 35 টাকা, লাল সার বেচে 30 টাকা। সারের দাম আগের থেকে অনেক বেশিও নেই। মরে যাইব কৃষক, এইভাবে কৃষি বাস করতে হইতো না, তো দেশ উন্নতি হইব করতে। কৃষকের ফসলের তো দেশ রক্ষা। গত বছর গৃহস্থী করছিস, সারের দাম ছিল 1400, 1450, এইবার সারের দাম 2000 টাকা। সংকট ও দাম বৃদ্ধির অভিযোগ অস্বীকার করে সারের দোকান ও ডিলারকে প্রতিনিয়তই মনিটরিং এর দাবি করছে কৃষি বিভাগ। আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা তারা প্রতিদিন ডিলারের দোকানে গিয়ে মনিটরিং করছে, আমরা মনিটরিং করছি এবং আমরা বিভিন্ন সময় আমরা মোবাইল কোড করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতেছি। ডিলারদের দেয়া তথ্য অনুযায়ী 750 টাকার এমওপি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়। টিএসপির দাম 1300 টাকা হলেও বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। আর 1200 টাকার ইউরিয়া বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকায়। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পাহাড় কাটা, বন নিধন ও অপরিকল্পিত বসতির চাপে বদলে যাচ্ছে পাহাড়ের ভূপ্রকৃতি। অপরিকল্পিত আবাসন নির্মাণ ও অতিরিক্ত বনজ সম্পদ আহরণ নষ্ট করছে পাহাড়ের পরিবেশ। ঝুঁকিতে রাঙামাটির জনজীবন। পাহাড় পরিবেশ রক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা নীতিমালা, কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পার্বত্য জেলা রাঙামাটি। নাম শুনলেই চোখে ভাসে সবুজ পাহাড়, কাপ্তাই লেক আর নৈসর্গিক সৌন্দর্যের ঝর্ণা। তবে পাহাড়ের শান্ত স্নিগ্ধ পরিবেশের বিপরীতে চলা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বাড়াচ্ছে পরিবেশ বিপর্যয়ের উদ্বেগ। অতিরিক্ত বনজ সম্পদ আহরণ, পাথর উত্তোলন, বেপরোয়া পাহাড় কাটা আর নির্বিচারে বন উজাড়ে বিপন্ন কাপ্তাই জাতীয় উদ্যান, সীতারাম সহ অসংখ্য পাহাড়। যদি আমরা পাহাড়কে রক্ষা করতে চাই, তাহলে যদি মানুষের প্রয়োজনে আবাসনের দরকার হয়, সেখানে একটা সুস্থ পরিকল্পনা থাকা দরকার। সরকারি পর্যায়ে যখন পাহাড় কাটা হয় কিংবা পরিবেশকে নিধন করা হয়, ঠিক সেটা তখন আমাদেরকে খুবই দুঃখ দেয় আর খুবই পীড়াদায়ক। এটি কোনো অবস্থাতেই কাম্য নয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য, কৃষি, পর্যটন আর স্থানীয় অর্থনীতি। পাহাড়গুলোর যে সমীক্ষা হওয়া দরকার এখনো পর্যন্ত পাইনি। সরকারি যে নিয়ম নীতি, আমাদের যে আইন আছে, সেটার যথাযথ প্রয়োজন রয়েছে। পার্বত্য অঞ্চলের পাহাড় খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশ অধিদপ্তরের। মামলা বা মোবাইল কোড বা আইনগত যে পদক্ষেপ, সেটা আসলে মানুষের কে একটু গুরুত্বটা বোঝানোর জন্য। এটা তো যদিও সমাধান না, সমাধানের পথ একটা হলো যে সবাই মিলে যেন পাহাড়টাকে রক্ষা করে, যে পাহাড়টা আবার আসলে প্রয়োজন। পাহাড়ের আদি পরিবেশ রক্ষায় অপরিকল্পিত বসতি নির্মাণ রোধসহ পরিবেশ বান্ধব উন্নয়নের তাগিদ সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী দেশের মোট রিজার্ভের পরিমাণ 32.57 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ 27.70 বিলিয়ন ডলার। এর আগে 11 ডিসেম্বর মোট রিজার্ভ ছিল 32.12 বিলিয়ন ডলার। আর IMF এর নির্ধারিত BPM 6 পদ্ধতিতে যা ছিল 27.45 বিলিয়ন ডলার। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে।
ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি পাওয়া টাঙ্গাইল শাড়ির কারিগররা অর্থনৈতিক সংকটে পেশা ছাড়ছেন অনেকে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। দেশের তাঁত শিল্পের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি টাঙ্গাইল শাড়ি সম্প্রতি ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে ঐতিহ্যবাহী এই পণ্যটি। তবে এই গৌরবের আড়ালেই লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। নানা প্রতিকূলতা ও অর্থনৈতিক সংকটের মুখে টাঙ্গাইল শাড়ির কারিগর ও ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী এই পেশা ছেড়ে জীবিকার তাগিদে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি টাঙ্গাইল শাড়িকে বিশ্বমঞ্চে নতুন করে তুলে ধরেছে। তবে দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তার কারণে হতাশ এই শিল্পের কারিগররা। এ পেশায় আগ্রহ দেখাচ্ছে না নতুন প্রজন্ম। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তাঁত বোনার বিশেষ দক্ষতা ও কৌশল। ৬,০০০ তাঁতের মধ্যে কোনো রকম টিকে আছে মাত্র ১,০০০ খানেক। যারা মনে করেন যে কর্মকর্তা তাগোলা, যারা মূলত কারিগর, তারা কোনো অবদানই পায় না। আমরা কেরে কইবারও পারি না, সইবারও পারি না, অন্য কোনো কামও পারি না। ছোট্টবেলা থেকে এই কাজ শিখছি, এটাই করতেছি। শিল্প মন্ত্রণালয়ের থেকে এর উপরে আর একটু দৃষ্টি দিয়ে আমাদের এই মৃত্যু প্রায় শিল্পটারে আবার পুনরায় জীবিত করে উঠিয়ে আমাদের কাছে দিবে, এটা আমার আশা। শাড়ি প্রেমীদের মতে বাহারি নকশা ও নতুনত্বের কারণে এ শাড়ির আবেদন কখনো ফুরোয় না। এটি আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধারণ করা আমাদের প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। সেই বিষয়টি যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, এর মতো গর্বের বিষয় আর হতে পারে না। ব্যবসায়ীরা মনে করেন বিদেশি মিশনগুলোতে টাঙ্গাইল শাড়ির মেলা ও প্রদর্শনী এবং শাড়ি রপ্তানিতে সরকারি সহযোগিতা পেলে আবার ঘুরে দাঁড়াবে এ শিল্প। আমরা যদি বিভিন্ন দেশের দূতাবাসগুলোর মাধ্যমে আমাদের শাড়িটাকে প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের মার্কেটিং পলিসিটা আরো দৃঢ় হবে। সরাসরি ক্রেতার কাছে ক্ষুদ্র তাঁতিদের পৌঁছানোর মতন বিপণন ব্যবস্থার দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা। নদীচর, খালবিল, গজারির বন টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন। ইউনেস্কো স্বীকৃতির মাধ্যমে টাঙ্গাইল শাড়ি তার আপন মহিমায় ফিরে এসেছে। এ শাড়ি উৎপাদনের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো দ্রুতই সমাধান করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। টাঙ্গাইল শাড়ির রাজধানী পাত্রাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা শহরের ধনতলায় সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে। এই সময় তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বোচাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলামের বাসায় অগ্নিসংযোগ করে। এর আগে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ বিধান স্মৃতি পরিষদের উদ্যোগে যাদের রক্তে মুক্ত স্বদেশ আমরা ভুলব না শীর্ষক আলোচনা সভা হয়েছে। বিশিষ্ট কথা সাহিত্যিক TIM ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা গাজী মিজানুর রহমান মিল্কি। আলোচনা সভায় বাংলা একাডেমির পরিচালক ডক্টর শাহেদ মন্তাজ, সুরকার ও প্রকাশক অমর হাওলাদার ও বিশিষ্ট জনেরা ছিলেন। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার রাষ্ট্রীয় শোক ও দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। ওসমান হাদি হত্যার বিচার দাবি বিএনপির। প্রথম আলো, ডেইলি স্টার সহ সব হামলার সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র মন্তব্য। সাংবাদিকদের উপর হামলা মানেই সত্যের উপর হামলা বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতি। পূর্ণ ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানালেন চিকিৎসক।
এবং বঞ্চিত মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সময় উপযোগী উদ্যোগের তাগিদ। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।